Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা WBSSC এর যে গ্রুপ সি এর এক্সাম হয়েছিল 2016 সালে লাস্ট, তার পুরো ইংলিশের আজকে আমরা অ্যানালাইসিস করব। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। বলেছে কি বলেছে যে one or two stars were still dash in the sky। তাহলে স্টাররা কি করে আগে দেখে নেই অপশানে কি আছে। বার্নিং, টার্নিং, টুইঙ্কেল আর টিঙ্কলিং। বার্নিং মানে তো আমরা সবাই জানি যেটা হলো জ্বলে ওঠা, যেটা আগুন দিয়ে জ্বালানো হয়, সেটা হচ্ছে বার্নিং। টার্নিং মানে ঘুরে যাওয়া, টার্নিং মানে ঘুরে যাওয়া। আর টিঙ্কলিং, টিঙ্কলিং এই ওয়ার্ডটা অনেকের কাছে নতুন হতে পারে। টিঙ্কলিং মানে টিং কথাটার সাথে টুং টুং করে কথাটার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, এই যে যেটা ঘন্টার আওয়াজ হয় বা বেলের আওয়াজ হয়, সেটা টুং টুং করে যে আওয়াজটা হয় সেটাই হলো টিঙ্কলিং। আর টুইঙ্কল, টুইঙ্কলিং, আমরা ছোটবেলাতে কবিতা পড়েছিলাম না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সেই এখানে টুইঙ্কলিং এই মানে তারাদের জ্বলে ওঠাটাকে বলা হয় হচ্ছে তারাদের, তারারা যে জ্বলে সেই জ্বলে ওঠাটাকে বলা হয় টুইঙ্কলিং বা টুইঙ্কলিং বলা হয়। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সেখান থেকে মনে রাখবে যে তারাদের জ্বলাটাকে বলা হয় টুইঙ্কলিং হওয়া। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার। দেন নেক্সট কোশ্চিন। অ্যানিমেশন সেট হয়ে গেছে, যাই হোক। The boys who wanted to play football were disappointed when it rained. উপর বলেছে যে কোশ্চিনটা কেমন কোশ্চিন, অ্যাভাব দ্য সেন্টেন্স ইজ, সরি সেন্টেন্সটা কেমন সেন্টেন্স সেটা বলেছে। আচ্ছা আগে আমরা দেখে নিই যে সেন্টেন্স কয় প্রকারের হয়। মেইনলি সেন্টেন্স হয় কত প্রকারের হয়, সেন্টেন্স হয় 3 প্রকারের। কিরকম? সিম্পল, কমপ্লেক্স, আচ্ছা সিম্পল, কম্পাউন্ড, POUND, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল, কম্পাউন্ড আর আরে 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 এল কোথায় চলে যাচ্ছে, আচ্ছা যাই হোক, সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো 3 ধরনের হয়। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যেই সেন্টেন্সের, যেটার সিম্পল, মানে সিম্পল কারা হয়, যাদের মধ্যে আর কোনো ভেজাল থাকে না, মানে সাবজেক্টের স্ট্রাকচার কি, একটা সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে আর একটা অবজেক্ট থাকবে, সেটাই হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। সেটা কি হবে? সেটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল, সেটা হবে আমাদের সিম্পল সেন্টেন্স হলো। তারপরে কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্সটা কি হয়? কমপ্লেক্স মানে তো যেটা জটিল, একেবারেই যেটা জটিল সেটা হয়ে যায় কমপ্লেক্স, আর কম্পাউন্ডটা হয় জটিল আর সিম্পলের মাঝামাঝি। কম্পাউন্ডটা হয় কমপ্লেক্স, আচ্ছা কম্পাউন্ডটা হয় হচ্ছে সিম্পল আর কমপ্লেক্সের মিডিল। মিডিল কিরকম? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি ইউজ করি বলতো? কোঅর্ডিনেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিভ কনজাংশন বলতে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসটা কি জিনিস? নতুন জায়গা থেকে লিখছি, ওই জন্য এই অবস্থা লেখাগুলার। তাহলে ফ্যান ভয়েস, এফ ফর ফর, এফ ফর ফর, এ ফর অ্যান্ড। আচ্ছা কনজাংশন কত ধরনের হচ্ছে? একটা তো বললাম যে কোঅর্ডিনেটিভ কনজাংশন, আর একটা হয় সাবঅর্ডিনেটিভ কনজাংশন। আর একটা কি ধরনের হয় কনজাংশন? সাবঅর্ডিনেটিভ কনজাংশন। and nor, before, but,
but, O for or, or, আর Y for yet, yet, এটাকে বলা হয় কোঅর্ডিনেটিভ কনজাংশন। এই ফ্যান বয়কেই বলা হয় কোঅর্ডিনেটিভ কনজাংশন। কনজাংশন দুই ধরনের হয়, একটা হয় হচ্ছে সাবঅর্ডিনেটিভ, আর একটা হয় হচ্ছে কোঅর্ডিনেটিভ। সাবঅর্ডিনেটিভ আমি পুরোটা লিখছি না, বলে দিচ্ছি আমি। সাবঅর্ডিনেটিভ আর কোঅর্ডিনেটিভ এই 6টা কনজাংশন ছাড়া বাকি যা আছে ইফ থেকে শুরু করে বাট হয়ে গেল, এন্ড হয়ে গেল, ইফ থেকে শুরু করে আর যা আছে, সো আর যা আছে সবগুলোকেই বলা হয় সাবঅর্ডিনেটিভ কনজাংশন, আর এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিভ কনজাংশন। এই কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে কোনো সেন্টেন্সকে আমরা স্টার্ট করতে পারবো না যখন এটা কনজাংশন হিসেবে ইউজ হবে। যে অনেকে বলবে যে হলো ম্যাম ফর তো আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করি, তাই না? অনেকেই বলতে পারো যে হলো ফর দিয়ে তো আমরা সেন্টেন্স শুরু করি, কিন্তু ফরটাকে কখন শুরু করি বলো তো? ফর কিন্তু দুটো ভাবে ইউজ হয়, একটা প্রিপোজিশন হিসেবে ফরের ইউজ আছে, আবার কখনো কনজাংশন হিসেবে ইউজ আছে, প্রিপোজিশন হিসেবে ইউজ আছে, কনজাংশন হিসেবে ইউজ আছে। যখন আমরা ফরকে প্রিপোজিশন হিসেবে ইউজ করব তখন আমরা এটা সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারবো, কিন্তু যখন আমরা এটাকে কনজাংশন হিসেবে ইউজ করব তখন কিন্তু ফর দিয়ে কোনো সেন্টেন্সকে আমরা শুরু করতে পারবো না। তাছাড়া তো বাট দিয়ে, নর দিয়ে, অর দিয়ে, ইয়েট দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে তো আমরা কখনোই সেন্টেন্সকে শুরু করতে পারবো না। তাহলে কি হলো, যে কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে আমরা কোনো সেন্টেন্সকে শুরু করতে পারবো না। আর এই কম্পাউন্ড সেন্টেন্স যেটা, এই কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কোঅর্ডিনেটিভ কনজাংশনকে ইউজ করব। যেরকম আমি যদি বলি হি ওয়াজ হাংরি, he was hungry for he cooked, বলতেই পারি আমি যে সে খুব ক্ষিধার্ত ছিল, তার জন্যই সে কি করছিল, রান্না করছিল, তাই কিনা? আমি কিন্তু এই কথাটা বলতেই পারি যে he was hungry for he cooked, he was hungry for he cooked। তাহলে কি হলো, যে সিম্পল সেন্টেন্সে হলো তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাড থাকতে হবে আমাদের ফ্যান ভয়েসকে। এবার বাকি থাকলো কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমাদের কোশ্চিনে যে সেন্টেন্সটা আছে এখানটাতে কি আছে, বয়েস, সাবজেক্ট আছে। নর্মালি সেন্টেন্সে কিন্তু একটা জিনিস মানে একটা ওর স্ট্রাকচার যেটা হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিন্তু থাকতেই হবে, তিনটে সেন্টেন্সেই এটা মেইনলি থাকতেই হবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। আর এখানটাতে কোঅর্ডিনেটিভ কনজাংশন দিয়ে এখানে হলো দুটো সেন্টেন্সকে অ্যাড করা থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, যে দুটো ক্লজকে আমরা অ্যাড করব, ক্লজ বা ফ্রেজকে আমরা অ্যাড করব। ফ্রেজ কি জিনিস, যে এখানে দুটো সাবজেক্ট থাকবে, দুটো ভার্ব থাকবে, দুটো অবজেক্ট থাকবে, এটা ডাবল করে থাকবে, এটা ডাবল করে থাকবে, স্কোয়ার দিয়ে দিলাম। ইংলিশ ক্লাসে একটু ম্যাথ হয়ে গেল, ইয়ে তাই না? কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফ্রেজ থাকবে বা দুটো ক্লজ থাকবে, আর মাঝে তো একটা কনজাংশন থাকবে, তাহলে দুটো ফ্রেজ বা ক্লজকে আমরা কি দিয়ে অ্যাড করি, কনজাংশন দিয়ে, তাই না? এখানটাতে দেখে নেই, দেখো দ্য বয়েজ বলেছে, তারপরে হুটা কি, কালকেই আমরা পড়লাম, হুটা প্রোনাউন, তাই না? ওয়ান্টেড ভার্ব হয়ে গেল, ওয়ান্টেডটা হয়ে যাচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। টু প্রিপোজিশন আছে, প্লে ভার্ব আছে, ফুটবল অবজেক্ট আছে, ওয়্যার ভার্ব আছে, মানে হেল্পিং ভার্ব আছে, ডিসঅ্যাপয়েন্টেড ভার্ব আছে,
when এটা কি হিসেবে ইউজ হচ্ছে? কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে। ইট সাবজেক্ট হয়ে যাচ্ছে, রেইনড আবার একটা ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট আছে, প্রোনাউন আছে, দেন আবার ভার্ব আছে, প্রিপোজিশন আছে, ভার্ব আছে, মানে এখানে কত কি জিনিস আছে। একদম পুরো জটিল একটা সাবজেক্ট, সরি জটিল একটা সেন্টেন্স, তাই না? তাহলে জটিল সেন্টেন্সকে আমরা কি বলছি? কমপ্লেক্স সেন্টেন্স। জটিল সেন্টেন্সকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। আর দেখো এখানটাতে কিন্তু দুটো ফ্রেজকে আমরা অ্যাড করছি এখান থেকে। দাঁড়াও কালার চেঞ্জ করি পেনটার, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। এই দেখো হোয়েনের এপাশ থেকে, হোয়েনের এপাশ থেকে একটা ক্লজ আছে, আর ইটের এখান থেকে একটা ক্লজ আছে। তাহলে এখানে দুটো ক্লজকে আমরা অ্যাড করলাম। আর এখানে কোঅর্ডিনেটিভ কনজাংশন ইউজ হবে না। কোঅর্ডিনেটিভ কনজাংশন কেবলমাত্র ইউজ হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে কোঅর্ডিনেটিভ কনজাংশন ইউজ হবে না। দেখো হোয়েন আছে ওই জন্য, এখানে কি আছে? হোয়েন আছে, তাই না? তাহলে আমাদের এটা কি সেন্টেন্স হয়ে গেল? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানটাতেই যদি বাট থাকতো বা অর থাকতো বা নর থাকতো তাহলেই কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যেত। কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে এতটুকুই পার্থক্য। দেন নেক্সট কোশ্চেন, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার কমপ্লেক্স সেন্টেন্স। সেকেন্ডে বলেছে আই উইল ট্রাই, পেন নিয়ে নেই, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট, বাটটা কি বললাম? বাটটা কোঅর্ডিনেটিভ কনজাংশন। ডু নট ওয়ারি when I am late. I will try to be on time, মানে আমি কি ট্রাই করছি? আমি ট্রাই করি অন টাইমে থাকার। আমি ট্রাই করি মানে যখন কার কাজ তখনই করার, বা তখনই সেই জিনিসটা করার, মানে অন টাইমে থাকা মানে তুরন্ত করা, মানে সাথে সাথেই করা জিনিসটা। তাহলে আমি কি ট্রাই করি? আমি ট্রাই করি কোনো মানে অন টাইমে থাকার আমি ট্রাই করি। বাট কিন্তু এটা একটা পজিটিভ কথা হয়ে যাচ্ছে, তার মানে এ পাশটাতে কিন্তু কন্ট্রাডিক্ট ওয়ার্ড, বাটটা একটা কন্ট্রাডিক্ট ওয়ার্ড, তাহলে এ পাশটা হয়ে যাবে একটা নেগেটিভ, এই পাশটা হয়ে যাবে নেগেটিভ ওয়ার্ড। দেখা যাক কি বলেছে। ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। তাহলে বাটের সাথে কিন্তু হোয়েন বসে না, বাটের সাথে কিন্তু হোয়েন বসে না। বাটের সাথে কি বসে? বাটের সাথে অ্যান্ড বসে। বাটের সাথে কি বসে? বাটের সাথে অ্যান্ড বসে, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। যেরকম আমরা নাইদার, টিএইচ ইয়ার, নাইদারের সাথে কি বসাই? নাইদারের সাথে নর বসাই। এক সেকেন্ড, নাইদারের সাথে আমরা নর বসাই। আইদার, ই আই টিএইচ ইয়ার, আইদারের সাথে আমরা অর বসাই। নট অনলির সাথে বাট অলসো বসাই। সেরকমই বাটের সাথে আমরা কি বসাই? অ্যান্ড বসাই, তাই না? বাটের সাথে আমরা অ্যান্ড বসাই। তাহলে এখানে আর আরেকটা জিনিস, এক সেকেন্ড একটু ক্লিন করে নেই, এক সেকেন্ড, তাহলে ভালো লাগবে জিনিসটা দেখতে। এখানটাতে দেখো, এখানে কিন্তু হাইলাইটার চলে আসলো, পেনটা কোথায়? এই যে এখানটাতে দেখো, এখানে কিন্তু আই উইল ট্রাই বলেছে, এখানে কিন্তু ফিউচার টেন্স আছে। এখানটাতে কিন্তু আই অ্যাম বলেছে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। এখানটাতে ফিউচার টেন্স আছে, এখানে প্রেজেন্ট টেন্স আছে। এক সেকেন্ড, এটা তো একটা, এখানে ইফ হবে, বাট হবে না, সরি অ্যান্ড হবে না, সরি ইফ হবে এখানে। কেন? তার কারণ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের কয় রকম ভাগ থাকে? জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশনে কি বসে? সবসময় চির সত্য ঘটনা বসবে, মানে যে জিনিসটা হ্যাবিচুয়াল বা চিরসত্য ঘটনা, মানে
প্রেজেন্ট টেন্সের সাথে আমাদের কন্ডিশনটাও হবে প্রেজেন্ট টেন্সে, আবার রেজাল্টটাও হবে প্রেজেন্ট টেন্সে। কি হবে? কন্ডিশনটাও হবে প্রেজেন্ট টেন্সে, রেজাল্টও হবে প্রেজেন্ট টেন্সে। কন্ডিশন আর এটা রেজাল্ট। দাঁড়াও, জিরোকে আর করে দেই। কন্ডিশনটাও হবে প্রেজেন্ট টেন্সে, রেজাল্টও হবে প্রেজেন্ট টেন্সে। আর ফার্স্ট কন্ডিশনে কি হবে? কন্ডিশনটা হবে প্রেজেন্টে আর রেজাল্টটা হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস দিয়ে ভার্বের উইলের পরে কি বসে? ভার্বের কোন ফর্ম বসে? ফার্স্ট ফর্ম প্লাস দিয়ে অবজেক্ট। এটা প্রেজেন্ট টেন্স হবে কিন্তু, হ্যাঁ, এখানে প্রেজেন্ট টেন্স হবে। আর সেকেন্ড কন্ডিশনে পাস্ট টেন্স হবে, কন্ডিশনটা হবে পাস্ট টেন্সে, সিম্পল পাস্টে। আর রেজাল্টটা হবে কি? সাবজেক্টের পরে বসবে উড, সাবজেক্টের পরে বসবে উড, WOUL, উড, তারপরে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে বসবে আমাদের অবজেক্ট। আর থার্ড কন্ডিশনে এখানে পারফেক্ট টেন্স বসবে, পারফেক্ট টেন্স বসবে কন্ডিশনে। আর রেজাল্টে কি হবে? সাবজেক্ট প্লাস দিয়ে উড, WOULD, উড, তারপরে বসবে হ্যাভ, তারপরে বসবে ভার্বের কোন ফর্ম? হ্যাভের পরে কোন ফর্ম বসে? থার্ড ফর্ম, তারপরে বসবে আমাদের অবজেক্ট। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে। কি করে বুঝলাম? দেখো, আমারও ভুল হয়ে যাচ্ছিল। কি করে বুঝলাম? এখানে দেখো উইল বলেছে, আর এখানে বলেছে প্রেজেন্ট ফর্ম। মানে আমি যখন লেট হব, মানে আমি তো ট্রাই করি, কিসের ট্রাই করি? আমি অন টাইমে থাকার ট্রাই করি। বাট চিন্তা করো না, কখন চিন্তা করো না? আমি যখন লেট হব। তাহলে আমি লেট হব, লেট হওয়াটা প্রেজেন্ট, লেট হওয়াটা প্রেজেন্ট। আর মানে লেট হওয়াটা কি? এটা কন্ডিশন, আমি যখন লেট হব, এটা কন্ডিশন। আর রেজাল্ট কি হবে? যে চিন্তা করো না। রেজাল্টে বলেছে যে চিন্তা করো না, আমি অন টাইমে থাকারই চেষ্টা করি। আই উইল ট্রাই, আমি চেষ্টা করি, কিসের চেষ্টা করি? অন টাইমে থাকার। তাহলে এটা রেজাল্ট। তাহলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ হবে, এখানে বাট হবে না কিন্তু, কেলেকারি হয়ে যাচ্ছিল এক্ষুনি। তাহলে এখানে ইফ হবে, বাট হবে না। এটা কন্ডিশনাল সেন্টেন্স। তারাও তো একটু ক্লিন করি জিনিসটা। আইদার অর, নাইদার নর, বাট অর, বাট অ্যান্ড, নট অনলি বাট অলসো, এগুলো সব ঠিকই আছে, কিন্তু এটা তো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বলেছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা কি করে চিনলাম? বুঝতে পারলে তো? দেখো, ভুল করতে করতে ঠিক হয়ে গেল। দেন আমাদের নেক্সট কোশ্চিন। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার। নেক্সট কোশ্চিন বলেছে যে অর, কোথায় গেল পেনটা? এই যা, এই যে। or is it some humble lay familiar matter to do above the, আচ্ছা, humble এর বলেছে অপোজিট মিনিং। হাম্বল মানে কি? হাম্বল মানে দয়ালু, হাম্বল মানে দয়ালু। উইক মানে দুর্বল, কাওয়ার্ডলি মানে ভীতু, দুর্বল ভীতু একই জিনিস। মিক মানে, মিক মানে কি? মিক একটা আনকমন ওয়ার্ড, ওয়ার্ড হয়ে যাচ্ছে তাই না? আওয়ার্ড বলে কি বলি আমি মাঝে মাঝে। মিক মানে নম্র হওয়া। তাহলে উইক, মিক, কাওয়ার্ডলি এগুলো কিন্তু কাছাকাছি ওয়ার্ড। এগুলো এক্সাক্ট সিনোনিম বলবো না, এগুলো কাছাকাছি ওয়ার্ড। উইক, কাওয়ার্ডলি, মিক এগুলো কাছাকাছি ওয়ার্ড। তাহলে আমাদের এখানকার মধ্যে অড কোনটা হয়ে গেল? ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্টটা কি হয়ে যাচ্ছে? অড হয়ে যাচ্ছে। তাহলে যা অড সেটাই অ্যান্সার, তাই না? তাহলে সঠিক অ্যান্সার সি নাম্বার, ইনসিগনিফিকেন্ট। ইনসিগনিফিকেন্ট মানে যেটার কোনো গুরুত্ব নেই। হাম্বল মানে নম্র হওয়া বা দয়ালু হওয়া, আর ইনসিগনিফিকেন্ট মানে যার কোনো গুরুত্ব নেই। দেন নেক্সট কোশ্চিন। আচ্ছা, বলেছে এখানে কারেক্ট সেন্টেন্সকে খুঁজে বের করতে।
পেনটা কোথায় যায়? এই যে কারেক্ট সেন্টেন্সকে এখানে খুঁজে বের করতে বলেছে। বলেছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দেন বিং হার্ড ওয়ার্ক। আচ্ছা দেখো এখানে দেন দিয়ে সেন্টেন্সটাকে কিন্তু অ্যাড করা আছে, আর দেন এর একটা ফান্ডা আছে। প্রথম কথা, এটা তো একটা তোমার ডিগ্রি সেন্টেন্স, এটা তো একটা ডিগ্রি সেন্টেন্স। মোর দিয়ে দেন দিয়ে আমরা কোন সেন্টেন্সকে মানে কোন ডিগ্রিকে আমরা আইডেন্টিফাই করি? এটা দিয়ে আমরা কোন ডিগ্রিকে আইডেন্টিফাই করি? ডিগ্রি কয় ধরনের হয়? পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, তাই না? পজিটিভ ডিগ্রিতে কি থাকে? এস, তারপরে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তারপরে আবার এস হয়। কম্পারেটিভ ডিগ্রিতে মোর দিয়ে অথবা ইয়ার দিয়ে আমরা হলো মানে ওয়ার্ডটার শেষে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার শেষে ইয়ার দিয়ে আর তারপরে দেন দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করি। অর যদি ইয়ার না ইউজ করতে পারি তাহলে ইউজ হয় কি? মোর, তাই না? এমও আর ই, মোর। আর সুপারলেটিভে কি ইউজ হয়? মোস্ট। যেগুলোকে আমরা ইয়ার করতে পারবো না, যেরকম ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ইয়ার তো হয় না, বা ইন্টেলিজেন্ট টেস্ট হয় না। এখানে যেরকম এসেনশিয়াল বলেছে, এসেনশিয়াল আর তা তো হচ্ছে না, বা এসেনশিয়ালিস্ট হচ্ছে না, তাহলে এখানে মোস্ট হয়ে যাচ্ছে, তাই না? মোস্ট ইন্টেলিজেন্ট বা মোর ইন্টেলিজেন্ট মোস্ট হবে। বা মোস্ট যদি না হয়, মানে যদি ইএসটি হয়ে যায়, যেরকম টলেস্ট, এখানে যেরকম টলার হবে, টলেস্ট হবে, তখন মোস্ট কথাটা ইউজ হবে না, হয় ইয়ার না হলে মোস্ট। আর কি ইউজ হবে? দা। আর কম্পারেটিভে কি ইউজ হচ্ছে? ইয়ার অর মোর, আর তার সাথে ইউজ হবে দেন, নট দেন। এটা কিন্তু THAN, দেন। তাহলে এই ডিগ্রির একটা ফান্ডা আছে যে আগে আমরা সেন্টেন্সটাকে যেরকম ইউজ করব, পরেও আমরা সেন্টেন্সটাকে সেই রকম ভাবেই ইউজ করব। যেরকম এখানটাতে বলেছে টু বি, স্টার্ট আছে এখানে টু বি দিয়ে, আর এখানে বলেছে বিং, টু বি ইন্টেলিজেন্ট, আর এখানে বলেছে বিং হার্ড ওয়ার্ক। ইন্টেলিজেন্ট আর হার্ড ওয়ার্ক আমাদের তো সেম পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেখো বিং আর টু বিটা কিন্তু সেম জিনিস না। তাহলে দুটো দিকে তো আমাদের প্যারালেলিজম এটাকে বলা হয়, এই পোর্শনটাকে আমরা বলবো প্যারালেলিজম, এই জিনিসটাকে আমরা বলবো প্যারালেলিজম, LISM, প্যারালেলিজম। তার মানে এই দিকেও আমাদের সেন্টেন্সের যা থাকবে, একটু দাঁড়াও একটু ক্লিন করে নিই। আচ্ছা এখানেই বলে দিই যে সেন্টেন্সের এই পোর্শনটাতেও যা থাকবে সেন্টেন্সের পরের পোর্শনটাতেও আমরা তাই করবো। মানে এখানে যদি আমরা টু বি দিয়ে স্টার্ট করি তাহলে আমাদের এখানেও টু বি রাখতে হবে, এখানে যদি আমরা বিং দিয়ে স্টার্ট করি তাহলে এখানেও বিং রাখতে হবে। তাহলে দেখে নিই, এখানে টু বি আর বিং আছে তাহলে তো হবে না, এখানে বিং আছে, এখানে টু বি আছে, তাহলেও হবে না। এখানে ফর বলেছে, এখানে বিং বলেছে, যা, তাহলেও হবে না। এখানে দেখো বিং বলেছে, বিং ইন্টেলিজেন্ট মোর এসেনশিয়াল দেন, এখানেও বিং বলেছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। সঠিক অ্যান্সার ডি নাম্বার, দুটো বিং দেওয়া আছে। পেলাম আমরা, প্যারালেলিজম বলে হয় এই প্রসেসটাকে। দেন আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এরর, পেনটা কোথায় গেল? এই যে অ্যানাদার, খালি বারবার পেনই হারায় যায় বলো। অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিসড in him nowadays is that he avoid to speak to me. এখানে বলেছে দেখো another baffling change, মানে অন্য বাফলিং চেঞ্জ, যেটাকে কি করেছি দ্যাটটা কার জন্য বসেছে? এই বাফলিং চেঞ্জের জন্য বসেছে। দ্যাট আই নোটিসড, আমি নোটিস করেছি কোথায়? তার মধ্যে, ইন হিম, তার মধ্যে, নাওএডেজ, আজকাল কি হচ্ছে? ইজ দ্যাট হি অ্যাভয়েড টু স্পিক টু মি, মানে এই চেঞ্জটা হওয়ার জন্য তা সে আজকাল আমাকে অ্যাভয়েড করছে, আমার সাথে কথা বলার জন্য অ্যাভয়েড করছে। এখানটাতে দেখো
এখানটাতে একটা মজার জিনিস আছে এবং এটা ভীষণ কনসেপচুয়াল, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। আমি এটা পুরোটাই ক্লিন করছি। এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যাভয়েড টু। আমরা ন্যাচারালি কি জানি যে টু একটা ইনফিনিটিভ ওয়ার্ড, এর পরে যে সমস্ত ভার্বকে আমরা ইউজ করব সেই ভার্বের কোন ফর্ম বসবো আমরা, সরি, সেই ভার্বের আমরা কোন ফর্ম বসাবো, সেই ভার্বের আমরা ফার্স্ট ফর্ম বসাবো, তাই না? কিন্তু কিছু ফান্ডা থাকে টু এর, যেরকম অ্যাভয়েড, VOID, অ্যাভয়েড। আরো কিছু ওয়ার্ড থাকে যেরকম বি ভার্বের পরে, বি ভার্ব মানে am is are was were, তাই না? বি ভার্বের পরে যদি লুকিং, লুকিং ফরওয়ার্ড টু, WORD, লুকিং ফরওয়ার্ড টু, এই কথাটা যদি থাকে, অ্যাভয়েডের পরে টু থাকলো, অ্যাভয়েড টু, লুকিং ফরওয়ার্ড টু, দেখো দুটো টু বসলো, তাই কি না? তখন কিন্তু আমরা ভার্বের ফার্স্ট ফর্ম নেব না, তখন আমরা ভার্বের সাথে কি নেব বলো তো? আইএনজি ফর্ম। তখন আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মটাকে নেব, ভার্বের সাথে আইএনজি ফর্ম, যেরকম লুকিং ফরওয়ার্ড টু, I was looking forward to, looking forward to avoiding, বা I avoid to speaking। এখানে স্পিক হবে না, এখানে স্পিকিং হবে। তাহলে বোঝা গেল যে হলো অ্যাভয়েড এর পরে টু থাকলে পরে তারপরে যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি বসবে, বা বি ভার্বের পরে যদি লুকিং ফরওয়ার্ড টু থাকে তাহলে তারপরেও আমরা ভার্বের সাথে আইএনজি ফর্মটাই বসাবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। ডি এ কোথায় ভুল হয়ে যাচ্ছে, যে অ্যাভয়েড এর পরে, অ্যাভয়েড টু এর পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম ইউজ করব, তাই না? দেন আমাদের বলেছে, আচ্ছা, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ডের মিনিং বলেছে, ওয়ান ওয়ার্ড বলা যায় এটাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতো এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যান্ড রাইট ইন অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ এসে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টটা কি জিনিস? এসে, এসে রাইটিং অনেকেই জানো তোমরা, যারা মোটামুটি ডেসক্রিপটিভের জন্য পড়ো তারা জানো এসে রাইটিংটা কি জিনিস। তাহলে এই এসে রাইটিং এ কি হয়, ফার্স্টে একটা মুখরা থাকে, সেখানটাতে, আচ্ছা, নিউজ পেপার তো সবাই তোমরা পড়েছো, নিউজ পেপারে ওই বলা থাকে না যে প্রথম পেজ, মানে প্রথম পেজে একটুখানি হেডলাইন দেওয়ার পরে মানে কিছুটা গদ লেখার পরে লেখা থাকে, নিচে লেখা থাকে যে হলো 9 নম্বর পৃষ্ঠাতে, এরপর 9 নম্বর পৃষ্ঠা, এরপর এত নম্বর পৃষ্ঠা। তাহলে এইখানটাতে কি থাকে? জিস্ট। এখানটাতে থাকে জিস্ট পেপারের শুরুটাতে। সেই সেম জিনিসটাকেই কিন্তু আমরা অ্যাসের ফার্স্টে লিখি, যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টে আমরা কি লিখি বলো তো? জিস্টটা। এই অ্যাবস্ট্রাক্টে আমরা লিখি জিস্ট। জিস্ট বলতে সেই গল্পটার মধ্যে কি আছে 4-5টা বাক্যতে আমরা লিখে দিলাম। ওয়ার্ড লিমিট থাকে, যেখানে যেরকম ভাবে ইউজ করা হয় সেখানে সেরকম। এই অ্যাবস্ট্রাক্ট বলতে সেই জিনিসটাকেই আমরা বোঝাই, মানে একটা কোনো একটা জিনিসের সামারি, ছোট করে লেখা, পুরো গল্পটাকে এখানে 4-5টা লাইনে লেখা আছে, যে তো সেই 9 নম্বর পেজে যে তোমার গল্পটাকে পড়বে, কেন পড়বে, তার ইন্টারেস্টিং ফ্যাক্ট গুলোকে এখানে বলে দেওয়া থাকে। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে তাহলে কি বললাম? সামারি। আর টাইটেল তো আমরা সবাই জানি যে হলো সেই পুরো গল্পটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। টাইটেল আর কনক্লুশন নিয়ে, সরি, টাইটেল আর সামারি নিয়ে অনেকেরই গন্ডগোল থাকে, যে হলো সামারি, সরি, টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট নিয়ে কি বলছি আমি, টাইটেল আর অ্যাবস্ট্রাক্ট নিয়ে অনেকের মধ্যে একটা মানে প্রবলেম হয়ে যায়, যে টাইটেলটা হচ্ছে সেগুলোই জিনিস, যে একটা বাঘের গল্প, ওই যে রাখাল বালক আর কিসের গল্প ছিল ওটা, শেয়াল, শেয়াল আর রাখাল বালক, ওই যে ভেড়া চড়াতে গেল,
রাখাল ছেলে সেখানটাতে গিয়ে ও শেয়াল শেয়াল করে চিৎকার করতো, তাহলে আমরা সেই গল্পটার নাম কি দিব? সেই গল্পটার নাম দিব আমরা রাখাল বালক আর শেয়ালের গল্প, তাই না? তার কারণ ওখানে রাখাল বালক আর শেয়াল সম্বন্ধে বলা আছে, তার মানে সেই পুরো গল্পটার মধ্যে যেই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের হাইলাইটেড, যে সমস্ত ওয়ার্ডগুলো আমাদের হাইলাইটেড সেটা দিয়ে একটা টাইটেল তৈরি হয়। আর সামারিটা তো বোঝা গেল যে পুরো গল্পের একটা জিস্ট। প্ল্যান মানে আমরা জানি, প্ল্যান মানে তো পরিকল্পনা করা। আর কনক্লুশন বলতে পুরো গল্পটার শেষে কি হলো সেটাই হচ্ছে কনক্লুশন, উপসংহার, সেটা গল্পের শেষটা কি হলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার, সামারি। দেন বলেছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, এটা অ্যাবাভ দ্য সিন, আচ্ছা মানে এটা এই সেন্টেন্সটা দিয়ে আমরা কোন টোন, এটা টোন বলা যায়, এটাকে আমরা কিন্তু টোন বলতে পারি। এই যে উড দিয়ে শুড দিয়ে, এই উড আর শুড দিয়ে আমরা কি বোঝাই? এটাকে আমরা বোঝাই এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা বোঝাই পোলাইটলি রিকোয়েস্ট করাকে বোঝাই, পোলাইটলি রিকোয়েস্ট করাকে বোঝাই। মে দিয়ে কি বোঝাই? মে, উড আর শুড তো বলে দিলাম। মে দিয়ে আমরা পারমিশন নেওয়া বোঝাই, মে দিয়ে আমরা পারমিশন নেওয়া বোঝাই। যেরকম আমরা বলি না মে আই কামিং স্যার বা মে আই কামিং ম্যাম, মানে পারমিশন নেওয়া, সেটা বোঝায় মে দিয়ে। আর উড আর শুড দিয়ে পোলাইটলি রিকোয়েস্ট কে বোঝাবে। হুম, পোলাইটলি রিকোয়েস্ট, তাহলে সঠিক অ্যান্সার বি নাম্বার। দেন নেক্সট বলেছে যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আচ্ছা ফ্রেজাল ভার্ব বলেছে, আন্ডারস্ট্যান্ড এর ফ্রেজাল ভার্ব, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। হোল্ড অন মানে কি? থেমে থাকা, হোল্ড অন মানে থেমে থাকা। গিভ আউট, আচ্ছা গিভ আউট, দেখো এই ফ্রেজাল ভার্বটা মনে রাখার একটা ট্রিক আছে। গিভ মানে কি? দেওয়া। আউট মানে, আউট মানে তো বের করে দেওয়া, মানে দিতে দিতে যা শেষ হয়ে যায়, দিতে দিতে যা শেষ হয়ে যায় সেটাই হচ্ছে গিভ আউট। গিভ আউট মানে অ্যাকচুয়ালি তাই, যে হলো শেষ হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, গিভ আউট মানে শেষ হয়ে যাওয়া। আর মেক আউট, এই মেক আউট মানেই হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। আর গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে গোপন তথ্যকে ফাঁস করে দেওয়া, রিভিল করে দেওয়া গোপন তথ্যকে, ঝুলির মধ্যে থেকে বিড়াল বেরোয় আসা, এটা হচ্ছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে গোপন তথ্য ফাঁস করে দেওয়া। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ড কি হলো? মেক আউট। দেন নেক্সট কোশ্চেন বলেছে যে রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ আ কিওর ফর হিজ শোর থ্রোট, মানে ওর গলাতে কিছু হয়েছে তার জন্য ডক্টর, মানে রহিমের গলাতে কিছু হয়েছে তার জন্য তার ডক্টর তাকে অ্যাডভাইস দিল কি করতে। গলাতে কিছু, আমাদের গলা ব্যথা হলে আমরা কি করি? সে গলা ব্যথাকে সারানোর জন্য, কিওর করার জন্য গার্গিল করি, আমরা গার্গিল করি তাই না? গলার মধ্যে ওই যে গরম জল আর লবণ দিয়ে আমরা গার্গিল করি। গার্গিলের স্পেলিং এটা, GARGLE। তাহলে সঠিক অ্যান্সার বি নাম্বার। আচ্ছা বাবল মানে কি? ক্যাডবেরির বাবল তো আমরা সবাই খেয়েছি তাই না? বাবল মানে অর্থহীন, বাবেল মানে যেটাতে আমরা ডেইরি মিল্কে খাই সেটা না, বাবেল মানে অর্থহীন, বাবেল মানে অর্থহীন। গিগল, গিগল মানে, গিগল মানে যেটা অল্পটুকু হাসা, স্লাইটলি, যেটা মানে খুব সামান্য হাসা, এরকম হাসিটা হবে এসে, খুবই সামান্য হাসি, সেটাকেই বলবো আমরা গিগল। আর এটাকে এটাকে কি বলে বলো তো? এটাকে বলা হয় গগল, এটাকে বলা হয় গাগল, এটাকে বলা হয় গাগল বা গিরগলও বলে অনেকে, গিরগল, গিরগল। আর এটা গার্গল, এটা গার্গল আর এটা গিরগল। গিরগল মানে এই যে বাচ্চারা করে না, মানে ছোট বাচ্চা একদম, যারা খুদে বাচ্চা হয়, যাদের কথা ঠিকঠাক করে বোঝা যায় না, তারা করে কথা বলে যে, সেটাই হচ্ছে গিরগল। এটার স্পেলিংটা কিন্তু, সরি উচ্চারণটা কিন্তু গেগল, আর উপরেরটা গার্গল, এটা গেগল আর উপরেরটা গার্গেল, মনে রাখবে। GAR সেটা মানে ওই যে গলাতে গরম জল দিয়ে গড়গড় করা, আর এটা হলো গেরগল, গেরগল বলতে যেটা বাচ্চারা করে।
সেটা, তাহলে সঠিক অ্যান্সার বি নাম্বার, গার্গল। দেন 11 নাম্বার কোশ্চিন বলেছে যে কারেক্ট সেন্টেন্সকে খুঁজে বের করতে। আচ্ছা, ভূপেন ডু নট। আচ্ছা, ভূপেনটা কি? ভূপেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? ভূপেন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ভার্বের সাথে এস বা ইএস কে যুক্ত করি, তাই কি না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে আমরা এস বা ইএস কে যুক্ত করি, তাহলে ডু, এটা তো হবেই না। এখানেও ডু আছে, এটা হবে না। আচ্ছা, এখানে ডিড আছে, এখানে ডাস আছে। ডিডের পরে আমরা কি ইউজ করি? ডিড বা ডাস, ডু, যাই থাকুক না কেন, এই যে ডু ভার্ব, এগুলোকে তো ডু ভার্ব বলে। ডিড, ডু বা ডাস, এটাকে তো পুরোটাকেই ডু ভার্ব বলে। তাহলে এই ডু ভার্বের পরে যদি সেটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়, মাথায় রাখবে, যদি সেটা অ্যাক্টিভ সেন্টেন্স হয়, তারপরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম, অলওয়েজ আমরা ভার্বের ফার্স্ট ফর্মটাকে ইউজ করব। তাহলে এখানে ডিড নট নোস, এটার তো কোনো লজিকই নেই। এর নো হতে তাহলে একটা তাও ভাবা যেত, তাহলে ডিড নট নোস আছে, কোনো লজিক নেই। তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার। আর ডি পড়ে কি হবে, পরে তিনটা তো ভুলই হয়ে গেল। তাহলে ভুবন ডাজ নট নো দ্য ওয়ে, তাই না? ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। এখানেই দেখো ডু ভার্ব আছে, তার জন্য এখানে আমরা ভার্বের ফার্স্ট ফর্মকে ইউজ করছি। তার জন্য আমরা কি করছি, ভার্বের ফার্স্ট ফর্মটাকে ইউজ করছি। তাহলে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার ডি নাম্বার। দেন আজকে 12 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। আচ্ছা, ঘড়ি, ঘড়ির কোথায় আমরা টাইম দেখি? ঘড়ির কোথায় আমরা টাইম দেখি? ঘড়ির মধ্যে, যে না ঘড়ির ভিতরে ঢুকে গিয়েই আমরা টাইমটা দেখবো, ঘড়ির মধ্যে তো টাইম থাকে না, তাই না? বা ঘড়ির দ্বারা তো টাইম তৈরি হচ্ছে না। বা অ্যাট এর ইউজটা কি? অ্যাট এর ইউজ মানে, অ্যাট কখন আমরা ইউজ করি? যখন আমরা কোনো এক্স্যাক্ট টাইম বা কোনো পার্টিকুলার প্লেসকেই বোঝায়, তখন আমরা অ্যাট কথাটাকে ইউজ করি। তাহলে এখানে এক্স্যাক্টলি তো কিছু বলছে না, এখানে ঘড়ির কথা বলা আছে, এখানে ঘড়ির কথা বলা আছে। তাহলে ঘড়ির আমরা ওপরে টাইম দেখি, ঘড়িটা এরকম থাকে, ঘড়ির ওপরে আমরা টাইম দেখি। ঘড়ির মধ্যে ভিতরে ঢুকে গিয়ে ওই কাটার কি লেখা থাকে জানো এখানে, আচ্ছা 1 2 3 4 লেখা থাকে, ওগুলোর ভিতরে ঢুকে গিয়ে আমরা কিন্তু টাইম দেখি না, ঘড়ির ওপরে টাইম দেখি। তাহলে ওয়াচ হলে অলওয়েজ অন হবে, অন ইয়োর ওয়াচ। তাহলে সঠিক অ্যান্সার সি নাম্বার। এই অ্যান্সার বেরিয়ে গেল, চিটিং চিটিং। এ গ্রুপ অফ এলিফ্যান্ট, এলিফ্যান্টের গ্রুপকে কি বলে? কালেকশন, কালেকশন মানে একত্রিত করা। হার্ড, আচ্ছা, সবগুলোই কিন্তু দেখো এখানে আমাদের কিন্তু দলই বোঝাচ্ছে। লিটার, লিটার কথাটাকে কখন আমরা ইউজ করব? যখন একসাথে অনেকগুলো বেবি জন্ম হবে, অবভিয়াসলি হিউম্যান বেবি, একসাথে যখন অনেকগুলো বাচ্চাকে জন্ম হবে তখন সেটাকে আমরা বলবো লিটার। স্কুল মানে তো জানি যেখানে আমাদের স্টুডেন্টদের একত্রিত থাকে, মানে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে বলা হয় কিন্তু স্কুল। হার্ড, এই হার্ডটাই হবে অ্যান্সার। তাহলে গ্রুপ অফ এলিফ্যান্টকে আমরা বলবো হার্ড। আচ্ছা, বলো তো ক্রাউড, আর কিছু কিছু থাকে যেগুলো আমরা প্লুরাল হিসেবে ইউজ করি, CROWD, ক্রাউড। এই ক্রাউড কথাটা কখন আমরা ইউজ করি? যখন অনেক ভিড়কে বোঝায়, ভিড় মানে প্রচুর অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট অফ পিপলকে যখন বলবো, তখন আমরা ক্রাউড কথাটাকে ইউজ করব। আর ফোক, এফ এ দেখেছো, এফ এর এখন উঠতে ইচ্ছা করছে, FLOCK, এই ফোক, এই ফোক কথাটাকে কখন ইউজ করব? ফোক কথাটা মেনলি ইউজ হয় যেগুলো পশু হার্মফুল না, হার্মলেস পশু। হার্মলেস পশু বলতে যেগুলো গৃহপালিত পশু, যেরকম ভেড়া, গরু, পাখি, এদের জন্য আমরা ফোক কথাটাকে ইউজ করি, ফোক কথাটা। আর লিটারটা বললাম কখন, তোমরা কালেকশন, হার্ড আর স্কুল, ক্রাউড, ফোক এগুলো হয়তো বা জানো। লিটারটা একটা একটা আননোন একটা ওয়ার্ড, যার মানে কি বললাম, যে একসাথে জন্মানো বেবিদেরকে বলা হয় ফোক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার। আজকে সেকেন্ড লাস্ট কোশ্চিন, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এখানটাতে বলেছে above the would be the beginning of the, আচ্ছা, রিগ্রেট, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অত কিছু পড়ে আমাদের
লাভ নেই এখানে বলেছে ফিলার্স, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আই রিগ্রেট টু ইনফর্ম মানে আমি তোমাকে ইনফর্ম করতে রিগ্রেট ফিল করছি। কি জিনিস? ইমার্জেন্সি জিনিস, যে না তোমার চাকরিটা হয়ে গেছে, এটা বলতে তো আমার খুব লজ্জা হচ্ছে তোমাকে। এখনই তোমাকে সিভি পাঠাতে বললো, সরি, ডিএ করতে যেতে বললো, গেছে মাথাটা আমার। এখনই তোমাকে ডিএ করতে যেতে বললো কেরালাতে। আহ, এই কথাটা বলতে আমার তোমার খুব রিগ্রেট হচ্ছে, তাই না? তাহলে ইমার্জেন্সিতে কেউ যদি রিগ্রেট ফিল করে তাকে ধরে উল্টো করে ঝুলিয়ে রাখবে সবাই। দেন একসেপ্টেন্স, একসেপ্টেন্স আমি তোমাকে একসেপ্ট করছি কোনো একটা কাজে বা কোনো একটা জায়গাতে, সেটা বলতেও লোকের রিগ্রেট হবে না? হয় না, তাহলে ডি আর সি গেল। ডিনাই করা, ডিনাইল, এই ওয়ার্ডটা এসছে কোথা থেকে বলো তো? ডিনাই করা থেকে, ডিনাই। না তোমাকে আমি একসেপ্ট করতে কোনো রিগ্রেট ফিল করছি, না তোমাকে আমি ডিনাই করতে বলতে বারণ করতে কোনো রিগ্রেট ফিল হয়। তাহলে এই দুটো ওয়ার্ড রিগ্রেটের জন্য সুইটেবল না, তিনটে ওয়ার্ডই সুইটেবল না। তাহলে রিগ্রেট ফিল কখন হয়? যে একটা খারাপ নিউজ দেওয়া, যে না তোমাকে এই চাকরিটা থেকে বরখাস্ত করে দেওয়া হলো, এটা একটা ভীষণ ব্যাড নিউজ, যাদের হয় তারা জানে। তাহলে এই নিউজটা বলতে দেখবে যে হলো যখন এরকম মানে সিনেমাতে আমি দেখেছি, বাস্তব জীবনে হয়নি কখনো, এই মশা মশা যে ওখানটাতে বলে যে কাউকে যদি সত্যি যদি এরকম বের করে দেয়, তখন কিন্তু প্রথমে বলে যে আই অ্যাম সরি টু সে ইউ। হ্যাঁ, আই এম সরি টু সে ইউ মানে সে রিগ্রেট ফিল করছে যে তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। ন্যাচারালি কোম্পানিতে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, যে ওখানটাতে বলি যে আই এম সরি টু সে ইউ মানে সে রিগ্রেট ফিল করছে জন্য ওখানে সরি কথাটা বলে। এই জিনিসটা মনে রাখবে। ওই জন্য বলে আই এম সরি টু সে ইউ, মানে কোনো একটা ব্যাড নিউজ বা স্যাড নিউজ দেওয়ার জন্য মানুষ রিগ্রেট ফিল করে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার, স্যাড নিউজ। আজকের আমাদের লাস্ট 15টা কোশ্চিন শেষ। লাস্ট কোশ্চিন আমাদের কি বলেছে? অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে, ট্রিভিয়াল মানে, এক সেকেন্ড, ট্রিভিয়াল মানে, ট্রিভিয়াল মানে ভীষণই ক্ষুদ্র। এক সেকেন্ড দাঁড়াও তো। কি বললাম? যে ট্রিভিয়াল মানে ক্ষুদ্র, ট্রিভিয়াল মানে ক্ষুদ্র বা নগণ্য বা নেগলেজেবল যেটাকে বলা যায়, বা যার কোনো গুরুত্ব নেই, তার অ্যান্টোনিম বলেছে, মানে গুরুত্বযুক্ত কোনো একটা জিনিসকে বলতে লাগবে। তাহলে আমাদের ফার্স্ট এটাই বলেছে, ইম্পর্টেন্ট মানে যার গুরুত্ব আছে। আর এখানে ইনসিগনিফিকেন্ট এর হয়ে যাবে সিনোনিম। ফিউটাইল, ফিউটাইল মানে ব্যর্থ, এটাও সিমিলার ওয়ার্ড। ফিউটাইল সিমিলার ওয়ার্ড কিন্তু, হ্যাঁ, তাহলে ইনসিগনিফিকেন্ট আর ফিউটাইল এই দুটো কিন্তু আমাদের সিনোনিম হলেও হতে পারে, সিমিলার ওয়ার্ড এই দুটো। আর ফাস্ট, ফাস্ট মানে তো দ্রুত, এর সাথে ট্রিভিয়ালের কোনো সম্পর্কই নেই। তাহলে আজকের, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ইম্পর্টেন্ট। আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এই, আচ্ছা, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাই ভীষণ ভালো থাকবে। টাটা।